নবম অধ্যায় দ্য ওয়ার্স অফ মিসেস উইজলি। ডাম্বলডোর হ্যারিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে আদালত থেকে চলে যাওয়ায় হ্যারির মন খারাপ হয়ে গেল। আঘাতের আবেগ এবং তার থেকে মুক্তির জন্য হ্যারি চেন বাঁধা চেয়ারে চুপ করে বসে রইল। আদালতের ভেতর যারা ছিল তারা সব এক এক করে নিজেদের কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে লাগলো। হ্যারি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেউ ওর দিকে তাকাচ্ছে না। ফাজের ডান পাশে বসা জাদুকর ডাম্বলডোরের দিকে না তাকিয়ে বরং ব্যাঙের মতো মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে রইল। ওকে পাত্তা না দিয়ে হ্যারি ফাজের অথবা ম্যাডাম বোনসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। ও আদালত ছেড়ে যেতে পারে কি না এই আদেশের প্রতীক্ষায় বসে রইল। ফাজ খুব সম্ভব ইচ্ছে করেই হ্যারির দিকে তাকালেন না। ম্যাডাম বোনস ব্রিফকেসে কাগজপত্র গুছিয়ে নিতে খুবই ব্যস্ত। অগত্যা হ্যারি যাবে কি যাবে না এই মনোভাব নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর বাইরে যাবার দরজার দিকে এগোলো। কেউ যখন ওকে বাধা দিল না ও তখন তাড়াতাড়ি দরজা খুলে ঘর থেকে বাইরে করিডরে দাঁড়ালো। মিস্টার উইজলি বাইরে দাঁড়িয়েছিলেন। একটুর জন্যে হ্যারির ধাক্কা থেকে বেঁচে গেলেন। উইজলির মুখ শুষ্ক। ডাম্বলডোর হন করে চলে গেলেন। আমাকে দেখেও কিছু বললেন না। মিস্টার উইজলি বললেন, মুক্তি পেয়েছি। হ্যারি খোলা দরজাটা বন্ধ করে দিতে দিতে আপন মনে বলল, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। উচ্ছ্বসিত মিস্টার উইজলি হ্যারিকে জড়িয়ে ধরলেন। সত্যি খুব আনন্দের সংবাদ। ওরা তোমার বিরুদ্ধে অনেক তথ্য অনেক সাক্ষ্য জোগাড় করেও তোমাকে দোষী সাব্যস্ত করতে পারল না। কিন্তু তাহলেও সত্যি বলছি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। মিস্টার উইজলি হ্যারিকে ছেড়ে দিলেন। আদালতের দরজা ভেতর থেকে কেউ খুলল। ওয়াইজেনগেমটেরা বেরিয়ে আসছে ঘর থেকে। মার্লিনের দাড়ি। হ্যারিকে তার দিকে টেনে নিয়ে প্রায় চিৎকার করে উঠে বিস্মিত হয়ে বলল, একপাশে সরে এসে সকলের যাতায়াতের সুবিধা করে দিলেন। তোমাকে অবশ্যই ফুল কোর্ট জেরা করেছিল। আমার তো তাই মনে হয়, হ্যারি আস্তে আস্তে বলল। 2-4 জন জাদুকরি যাবার সময় হ্যারিকে দেখে মাথা নাড়ালো। ম্যাডাম বোনস উইজলিকে দেখে বলল, সুপ্রভাত আর্থার। আবার অনেকেই তাকে না দেখার ভান করে চলে গেল। সবশেষে অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলেন কর্নেলিয়াস ফাজ, সঙ্গে ব্যাঙমুখী ডাকিনী বা জাদুকরি। ফাজ ওদের দিকে তাকিয়ে এমন এক মুখের ভাব করলেন যেন ওরা করিডরের দেয়ালের এক অংশ। কিন্তু সঙ্গের জাদুকরি যাবার সময় হ্যারির দিকে প্রশংসনীয় মুখে তাকালো। সবশেষে বেরিয়ে এলো উইজলি। পার্সিও ফাজের মতোই ওর বাবা আর হ্যারিকে ইচ্ছাকৃত অবজ্ঞা করে হন করে চলে গেল। ওর হাতে পার্চমেন্ট, কিছু কাগজ আর পাখির পালকের কলম। উইজলির মুখ অসাধারণ গম্ভীর হয়ে গেল, কিন্তু পার্সিকে যে দেখেছেন তেমন কিছু প্রকাশ করলেন না। পার্সি দৃষ্টির বাইরে চলে গেলে উইজলি হ্যারিকে ইশারা করে বললেন, চলো চলো সোজা বাড়ি চলো। ওখানে তোমার বন্ধুরা খবর জানার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। তোমাকে বেথনেল গ্রিন টয়লেটের কাছে নামিয়ে দিয়ে আমি চলে যাব। চলো। হ্যারি একগাল হেসে বলল, টয়লেট? ওর কাছে এখন সব কিছু 5 গুণ সহজ, সুন্দর, আনন্দ, উজ্জ্বল মনে হলো। আর কোনো মনে দুঃখ নেই। ও আবার হগওয়ার্টসে ফিরে যাবে। সিঁড়িতে পা দিয়ে উইজলি বলল, খুবই সাধারণভাবে বলতে পারো দুর্ভাগ্যের প্রতিরোধ, কিন্তু ক্ষতিপূরণ খুব একটা বেশি নয়। বলতে পারো ধ্বংস সাধন মনোবৃত্তির ভাবনা। মাগলদের বেইটিং কিছু জাদুকরদের হয়তো মনে হবে খুব মজার ব্যাপার, কিন্তু ওটা হচ্ছে অতি ঘৃণ্য, নোংরা মনোবৃত্তির চূড়ান্ত অভিব্যক্তি। মিস্টার উইজলি কথাটা শেষ না করে থেমে গেলেন। ওরা তখন 9তলার করিডরে পৌঁছে গেছে। ওরা দেখল কয়েক ফিট দূরে কর্নেলিয়াস ফাজ দাঁড়িয়ে ফ্যাকাশে মুখের আর সিল্কের মতো সোনালি চুলের এক লম্বা লোকের সঙ্গে কথা বলছেন। ওদের পায়ের শব্দ শুনে ওরা আলোচনা বন্ধ করে দিল। লম্বা লোকটার ঠান্ডা ধূসর চোখ দুটো তীক্ষ্ণ হয়ে হ্যারির মুখের দিকে বিঁধল। লুসিয়াস ম্যালফয় হ্যারিকে তাচ্ছিল্য করে বললেন,
ভালো ভালো আছো পেট্রোনাস পটার? হ্যারি ভ্যাবাচাকা খেয়ে গেল। ওই রকম বীভৎস লম্বা লম্বা কাটা চোখ আলখিল্লা পরা ডেথ ইটারদের দেখেছিল। আরও একজনের শুনেছিল আর্তস্বর যখন কবরখানায় লর্ড ভোল্ডেমর্ট তাকে নির্যাতন করছিল। হ্যারি বিশ্বাস করতে পারছে না যে লুসিয়াস ম্যালফয় সাহস করে ওর দিকে কেন তাকাবেন। ও আরও ভাবতে পারে না তিনি ম্যাজিক মন্ত্রণালয়ে কেন এসেছেন। ওই লোকটা যে ডেথ ইটার কয়েক সপ্তাহ আগে কর্নেলিয়াস ফাজকে জানাবার পরও ফাজ ওর সঙ্গে কথা বলছেন। ম্যালফয় হাই তুলে অতি আলস্যের সঙ্গে বললেন, মন্ত্রীমশাই, এইমাত্র তোমার ভাগ্যবশত ছাড়া পাওয়া সম্বন্ধে বলছিলেন পটার। আশ্চর্য লাগে ভাবতে, তুমি কি করে ছোট একটা গর্ত দিয়ে সাপের মতো মুচড়ে মুচড়ে বেরিয়ে এলে? মিস্টার উইজলি সাবধান হওয়ার জন্য হ্যারির কাঁধে মৃদু চাপ দিলেন। আমি দারুণ চালাক, পালাতে ওস্তাদ, হ্যারি বলল। লুসিয়াস ম্যালফয় উইজলির মুখের দিকে তাকালেন। আরে আর্থার উইজলি, তুমিও এখানে কী কাজে এসেছো আর্থার? উইজলি কাঠখোট্টাভাবে বললেন, আমি এখানে চাকরি করি। উইজলির কাঁধের পিছনের দরজার দিকে ভুরু তুলে তাকিয়ে ম্যালফয় বললেন, এই ফ্লোরে? আমি ভেবেছিলাম তুমি 3 তলায়। তুমি কি মাগলদের হাতে তৈরি জিনিসপত্র ছিঁচকে চোরের মতো বাড়ি নিয়ে যাওয়া আর তাদের মায়াজালে আবদ্ধ করার ব্যাপার জড়িয়ে আছো নাকি হে? মিস্টার উইজলি হ্যারির কাঠটা সজোরে আঙুল দিয়ে চেপে বললেন, না। হ্যারি ম্যালফয়কে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন এসেছেন দয়া করে বলবেন? ম্যালফয় ওর আলখিল্লার সামনের দিকের ভাঁজ ঠিক করতে করতে বললেন, আমি মনে করি না মন্ত্রী মহাশয়ের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আলাপ আলোচনা তোমার জানার দরকার আছে। ভাঁজ ঠিক করার সময় ম্যালফয়ের পকেটে সোনার টাকার টুংটাং শব্দ হ্যারির কানে এলো। ম্যালফয় আরও বললেন, তুমি ডাম্বলডোরের প্রিয় পাত্র বলে ওর কাছে যা আশা করো তা সকলের কাছে আশা নাও করতে পারো। আমি অযথা প্রশ্রয় মোটেই বরদাস্ত করি না। মন্ত্রীমশাই, আমরা কি আপনার ঘরে বসবো? ফাজ হ্যারি আর উইজলির দিকে পিছন ফিরে বললেন, অবশ্যই অবশ্যই, ওই ধারে চলুন লুসিয়াস। ওরা দুজনে খুব নিচু গলায় কথা কইতে কইতে চলে গেলেন। যতক্ষণ না ওরা লিফটের ভেতর গেল, উইজলি হ্যারির কাঁধ শক্ত করে চেপে রইলেন। হ্যারি অসম্ভব রেগে ফেটে পড়ে বলল, ওদের কাজ থাকলে বাইরে দাঁড়িয়ে ছিল কেন? ম্যালফয় এখানে কি করতে এসেছেন? মিস্টার উইজলিও অসম্ভব উত্তেজিত হয়ে রেগে বললেন, ছিচকের মতো কোর্টরুমে যাবার চেষ্টা করতে। উইজলি এধার ওধার তাকালেন পাছে কেউ শুনতে পেয়ে থাকে সেই সন্দেহ নিরসনের জন্য। জানতে গিয়েছিল তোমাকে বহিষ্কার করা হয়েছে কি না। আমি এই সম্বন্ধে ডাম্বলডোরকে জানাবো। ম্যালফয় আবার ফাজের সঙ্গে ফিসফিস গুজগুজ করছে। ডাম্বলডোরে সেটা জানা দরকার। ওদের কীরকম ব্যক্তিগত বিজনেস থাকতে পারে জানেন? উইজলি রেগে গিয়ে বলল, সোনার বিজনেস। ম্যালফয় কাজ বাগাবার জন্য যারা কাজ দেয় তাদের গাদা গাদা সোনার টাকা ঘুষ দিয়ে চলেছে। তুমি বোধহয় জানো না ম্যালফয়ের বড় বড় লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে। লিফটটা বলতে গেলে ফাঁকা ছিল। হ্যারি বলল, মিস্টার উইজলি, ফাজ যদি ম্যালফয়ের মতো ডেথ ইটারদের সঙ্গে মেশেন, যদি ওর সঙ্গে একান্তে কথা বলেন, আমরা কেমন করে জানব তাকে ওরা স্পেরিয়াস কার্ডস প্রয়োগ করেনি? আমাদের যে সেই সন্দেহ হয়নি তা নয় হ্যারি, কিন্তু ডাম্বলডোর মনে করেন ফাজ এই সময় যা কিছু করছে নিজের খুশি মতো করছে। যেমন ডাম্বলডোর বলেন মোটেই আরামদায়ক নয়। যাকগে, ওই সম্বন্ধে কোনো কথা না বলা ভালো, উইজলি বলল। লিফটের দরজা খুললে প্রায় শূন্য অ্যাট্রিয়ামে দাঁড়ালো। জাদুকর এরিক ওয়াচ ডেইলি প্রফেটটা পড়ছিল। ওদের দেখে লুকিয়ে ফেলল। আবার ওরা সেই সোনার ফোয়ারার সামনে দিয়ে সোজা চলল। রন বলল, আমি জানতাম। কথাটা বলে উচ্ছ্বাসে ও হাওয়াতে ঘুষি মারতে থাকে। তুমি সব সময় বেঁচে যাও। হারমায়োনি বলল, তোমাকে শাস্তি দেওয়া ওদের
খুব একটা সহজ ব্যাপার ছিল না। হ্যারি রান্নাঘরে ঢোকার সময় হারমায়োনি খুবই উৎকণ্ঠার মধ্যে ছিল। হ্যারির কথা শোনার পর হারমায়োনি চোখে কম্পিত হাত চাপা দিয়ে বলল, তোমার বিরুদ্ধে শুধু ডাহা মিথ্যা অভিযোগ। হ্যারি হাসতে হাসতে বলল, তোমরা নিশ্চিত ছিল ওরা আমায় কিছু করতে পারবে না? তাহলেও এখন তো খবরটা শুনে দুশ্চিন্তা থেকে বেঁচেছ। মিসেস উইজলি তার অ্যাপ্রন দিয়ে মুখ মুছতে লাগলেন। ফ্রেড, জর্জ, জিনি পাগলের মতো নাচানাচি করতে শুরু করলো। ওকে কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি। মিস্টার উইজলি বলল, অনেক হয়েছে, এইবার তোমাদের তাণ্ডব নৃত্য আর গান থামাও। মিসেস উইজলিও ওদের তালে তাল রেখে হাসছিলেন। বললেন, সিরিয়াস লুসিয়াস ম্যালফয়কে মন্টনায় দেখলাম হে। কি বললে? সিরিয়াস তীক্ষ্ণভাবে বললেন, ওকে কিছু করতে পারেনি, পারেনি, পারেনি। অনেক হয়েছে, এবার তোমরা চুপ করবে? উইজলি ধমকে উঠলেন। লেভেল লাইনে আমরা ওকে ফাজের সঙ্গে ফিসফিস করে কথা বলতে শুনেছি। একসঙ্গে ফাজের অফিসে যেতে দেখেছি। ব্যাপারটা ডাম্বলডোরের জানা দরকার। সিরিয়াস বললেন, চিন্তা করো না, আমরা ডাম্বলডোরকে ব্যাপারটা জানাবো। এবার আমাকে যেতে হবে। বেথনাল গ্রিনের ডমিটিং টয়লেটে আমার জন্য অপেক্ষা করছে। মল্লি, আমার ফিরতে একটু দেরি হবে। আমাকে টঙ্কসের ব্যাপারে কথা বলতে হবে। কিংসলে রাতে ডিনারে আসতেও পারেন। ওকে কিছু করতে পারেনি, পারেনি, পারেনি। মিসেস উইজলি আবার রেগে গিয়ে বললেন, ফ্রেড, জর্জ, জিনি, যথেষ্ট হয়েছে, এবার তোমরা থামবে? হ্যারি, এসো, এখানে এসে বসো, লাঞ্চ খাও। তুমি বলতে গেলে ব্রেকফাস্টে কিছু মুখে দাওনি। হ্যারির মুখোমুখি ওরা সবাই বসলো। হ্যারি গ্রিমন্ট প্লেসে আসার পর আনন্দের চেয়ে বেশি আনন্দ আজ ওদের। লুসিয়াস ম্যালফয়ের সঙ্গে দেখা হবার পর হ্যারির শরীরে যেমন অস্বস্তি বোধ করছিল, সেটা হঠাৎ উবে গেল। বিষণ্ণ বাড়িটা হঠাৎ দারুণ এক আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল। গ্রেচারকে দেখেও খুব একটা কুৎসিত মনে হলো না। যখন ও কিচেনে হইচই কেন হচ্ছে জানার জন্য কিচেনের খোলা দরজার সামনে দাঁড়ালো। রন হাসতে হাসতে বলল, ডাম্বলডোর তোমার হয়ে ওকালতি করার পর তোমাকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা ওদের আছে? কথাটা বলে সকলের প্লেটে গাদা গাদা আলু সেদ্ধ ঢেলে দিল। হ্যাঁ, আমার জন্য লড়েছেন, হ্যারি বলল। কথাটা না বললে ছেলে মানুষের চাইতে অকৃতজ্ঞতা প্রমাণিত হয়। আমার সঙ্গে ডাম্বলডোর কথা না বললেও অন্তত একবার তাকাতেন। কথাগুলো বলার সময় হঠাৎ ওর কপালের কাটা অংশটা তীব্রভাবে জ্বালা করতে লাগলো। ও হাত দিয়ে দাগটা খুব জোরে চেপে ধরল। হারমায়োনি হ্যারির দিকে তাকিয়ে ভয় পেয়ে বলল, কি হয়েছে? কাটা দাগটায় আজকাল সবসময় জ্বালা করে যন্ত্রণা হয়, হ্যারি বলল। হারমায়োনি ছাড়া অন্য কেউ হ্যারির অস্বস্তি লক্ষ্য করেনি। ওরা সকলে খাওয়া হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। ফ্রেড, জর্জ, জিনি খাবার মুখে পুড়ছে আর গান গেয়ে চলছে। হারমায়োনি উদ্বেগের সঙ্গে ওদের মুখের দিকে তাকালো। রন হাততালি দিয়ে বলল, বাজি ফেলে বলছি, আজ সন্ধেবেলা ডাম্বলডোর আসবেন। কেন বলো তো? আমাদের সঙ্গে সেলিব্রেট করবেন। মিসেস উইজলি বললেন, আমার মনে হয় না উনি আসবেন। কথাটা বলে হ্যারির দিকে এক প্লেট চিকেন রোস্ট এগিয়ে দিলেন। ইদানিং খুব ব্যস্ত আছেন। ওরা আবার গান শুরু করতেই মিসেস উইজলি রেগেমেগে বলল, চুপ করবে? কয়েকদিন পর হ্যারি লক্ষ্য করল 12 নম্বর গ্রিমন্ট প্লেসে একজন রয়েছে যে হ্যারি হগওয়ার্টসে ফিরে যাওয়ার কথা শুনে খুব একটা খুশি হয়নি। সিরিয়াস হ্যারির সব রকম চক্রান্ত থেকে মুক্ত হবার পর খবরটা শুনে প্রথমেই খুবই খুশি হয়েছিলেন। আনন্দে হ্যারির হাত ছাড়তে চান না, কিন্তু হঠাৎ আগের চেয়ে আরও বিষণ্ণ ও গুম হয়ে গেলেন। কম কথা বলছেন সকলের সঙ্গে, এমনকি হ্যারির সঙ্গেও। বেশিরভাগ সময় মায়ের ঘরে বাকবিকের সঙ্গে রয়েছেন। হ্যারি সিরিয়াস সম্বন্ধে তার মনের কথাটা হারমায়োনিকে বললে হারমায়োনি রেগেমেগে বলল, তুমি নিজেকে অপরাধী মনে করছো না? ওরা সেই সময় 3 তলার ঘরে একটা কাবার্ড পরিষ্কার করছিল। তুমি হগওয়ার্টসে পড়াশোনা করো, সিরিয়াস জানেন।
ব্যক্তিগতভাবে মনে করি উনি স্বার্থপর। রন বলল, কথাটা একটু রূঢ় হয়ে গেল হারমায়োনি। তুমি এই বাড়িতে বন্ধুহীন হয়ে থাকতে পারবে না। হ্যারি বলল, আমার মনে হয় না ওটা সত্যি। আমি ওকে জিজ্ঞেস করলে সোজাসুজি কোনো জবাব দেন না। হারমায়োনি বলল, উনি আশা ছাড়তে চান না। মনে হয় নিজেকে একটু অপরাধী মনে করেন। কারণ আমার মনে হয় ওর মনের মধ্যে ছিল হয়তো তুমি স্কুল থেকে বহিষ্কৃত হবে, তাহলে তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে না। হ্যারি, রন একসঙ্গে বলে উঠল, বিচ্ছিন্ন হবে? হারমায়োনি শুধু কাঁধে ঝাঁকুনি দিল। ঠিক মতো কথা বলো তোমরা। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি রনের মা ঠিকই বলেন। সিরিয়াস মাঝে মাঝে দোটানায় পড়ে যায়, ভাবে তুমি না তোমার বাবা কে বড়। হ্যারি সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি ভাবছো ও ঠিক জায়গায় আঘাত দিয়েছে? না, আমি মনে করি বহুদিন একা একা থাকার জন্য ওর এরকম মানসিক অবস্থা। হারমায়োনি বলল। ঠিক সেই সময় মিসেস উইজলি ঘরে ঢুকলো। ইস, এখনও তোমাদের কাজ শেষ হয়নি? কাবার্ডের দিকে তাকিয়ে মিসেস উইজলি বললেন। রন বলল, ও, আমরা ভাবছিলাম তুমি এসে বলবে তোমরা অনেকক্ষণ কাজ করেছো, এবার একটু বিশ্রাম নাও। তুমি জানো এই পুরনো ঝরঝরে কাবার্ড থেকে কত ময়লা টেনে টেনে বার করেছি? কত পোকা মাকড় ভর্তি মাটি আমাদের সাফ করতে হয়েছে। তোমরা অর্ডারটাকে সব রকমভাবে সাহায্য করার জন্য খুব তো আগ্রহ দেখিয়েছিলে। মিসেস উইজলি বললেন, সদর দপ্তরের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার উপযোগী করা তোমাদের কাছে সেটা বলতে হবে কেন? রন মুখ ভার করে ফেলল। এক সময় মনে হয় আমি যেন এই বাড়ির একজন এলফ। হারমায়োনি বলল, তাহলে বুঝতেই পারছো ওদের কত কষ্ট। আশা করি SPEW সম্বন্ধে একটু সক্রিয় হবে। আমরা ফান্ড জমা করব SPEW এর জন্য। ছুটি যত শেষ হয়ে আসে হ্যারি তত হগওয়ার্টসের দিবাস্বপ্ন দেখে। ও আর হ্যাগ্রিডকে চায় না কিডিজ খেলার জন্য। হার্বুলজি গ্রিন হাউসের সবুজ সবজি খেতেও ঘুরে বেড়াবার কথা ভাবে না। এই নোংরা ধুলোয় ভরা বাড়িটা যত শীঘ্র পারে ছেড়ে যেতে চায়। বাড়িটার চরম দুর্দশা, বেশিরভাগ ঘরের দরজা বন্ধ, আলমারির পাল্লা বন্ধ, ক্রেচারের আজে বাজে কথা শোনা। কোনো অসুবিধের কথা সিরিয়াসকে বলতে চায় না। আসল কথা, ভোল্ডেমর্টের বিরুদ্ধে যে সংগঠন হয়েছে তার সদর দপ্তরে থাকা হগওয়ার্টসের মতো আনন্দ উদ্দীপনার মধ্যে চলে না। অর্ডার অব ফোনিক্সের অনেক সদস্য নিয়মিত আসে যায়, খাওয়া দাওয়া গল্পগুজব করে, ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করে। কখনো বা অনেক সময়, কখনো কয়েক মিনিট। মিসেস উইজলি চায় না ছেলেমেয়েরা সেসব কথা শোনে বা তাদের সঙ্গে কথাবার্তা বলে। সিরিয়াসও চায় না হ্যারি যেটুক জেনেছে তার বেশি কিছু জানুক। ছুটি শেষ হবার আগের দিন হ্যারি ওর পেঁচা হেডউইগের খাঁচা শুধু নয়, ঘরে যেসব নোংরা ফেলেছে সেগুলো পরিষ্কার করছিল, তখন রনের হাতে দুটো ইনভেলপ দেখতে পেল। হাত থেকে একটা ইনভেলপ হ্যারির দিকে ছুঁড়ে দিয়ে বলল, বুক লিস্ট এসে গেছে, একেবারে ঠিক সময়। ভাবছিলাম ওরা হয়তো ভুলে গেছে। হ্যারি চেয়ারের ওপর দাঁড়িয়ে আলমারির ওপরটা পরিষ্কার করছিল। সুসংবাদ পেয়ে আনন্দের আতিশয্যে ময়লা ভর্তি থলেটা রনের মাথার ওপর দিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলল। ময়লাগুলো বাস্কেটে শব্দ করে পড়ল। তারপর ও রনের দেয়া খামটার মুখ খুলল। খামের মধ্যে দুটো পার্চমেন্ট। প্রথমটা 1 সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হবে তার চিরচরিত নির্দেশ। দ্বিতীয়টা নতুন ক্লাসে কি কি বই লাগবে তার লিস্ট। বইয়ের লিস্টটা পড়তে পড়তে হ্যারি বলল, কেবল দুটো নতুন বই, দ্য স্ট্যান্ডার্ড বুক অব স্পেলস গ্রেড 5, মিরান্ডা গস্ক আর ডিফেন্সিভ ম্যাজিক্যাল থিওরি। উইলকার্স স্লিনখার্ড শব্দ হলো। ক্র্যাক। ফ্রেড আর জর্জ ওদের ঘরে ঢুকে হ্যারির পাশে দাঁড়ালো। এত ঘন ঘন ফ্রেড আর জর্জের অপারেট করে যে হ্যারি অভ্যস্ত হয়ে গেছে। ফ্রেড কথায় কথায় বলল, আমি বুঝতে পারছি না স্লিনখার্ডের বইটা কে সিলেক্ট করলো। জর্জ বলল, মনে হয় ডাম্বলডোর ডার্ক আর্টস এর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য একটা কিছু করতে চাইছেন।
ফ্রেড বলল, সময়ও ঠিক বেছে নিয়েছেন। হ্যারি চেয়ার থেকে লাফিয়ে নেমে বলল, বলো তো তোমরা কি বলতে চাইছো? ফ্রেড হ্যারিকে বলল, কয়েক সপ্তাহ আগে মা আর বাবাকে এক্সটেন্ডেবল ইয়ার্স সম্বন্ধে কথাবার্তা বলতে শুনেছি। তারা বলছিলেন এই বছরে কে কাজটা করবে তা নিয়ে ডাম্বলডোর বেশ অসুবিধাতে পড়েছেন। খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। গত 4 বছরে কি হয়েছে ভেবে দেখেছ? জর্জ বলল। 4 জনের মধ্যে একজনের চাকরি গেছে, একজন মারা গেছে, একজনের স্মৃতিশক্তি গেছে, আর একজন 9 মাস ট্রাঙ্কে তালাবদ্ধ হয়েছিলেন। হ্যারি আঙ্গুল গুনতে গুনতে বলল, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ফ্রেড বলল, রন, তুমি এত চুপচাপ। রন কোনো জবাব দিল না। হ্যারি ওর দিকে তাকালো। রন অদূরে মুখটা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে হগওয়ার্টস থেকে পাঠানো চিঠি পড়ছিল। ব্যাপার কি বলো? ফ্রেড অধৈর্য হয়ে চিঠিটা পড়ার জন্য রনের পেছনে দাঁড়ালো। ফ্রেডের মুখটাও হাঁ হয়ে গেল। প্রিফেক্ট? চিঠিটার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, প্রিফেক্ট? জর্জ এগিয়ে এসে রনের হাত থেকে খামটা কেড়ে নিয়ে ছেঁড়া মুখটা হাতের তালুর উপর রাখল। হ্যারি দেখল টকটকে লাল কিছু জিনিস আর সোনা জর্জের হাতে পড়ল। কোনো উপায় নেই, জর্জ বলল চাপা গলায়। ফ্রেড বলল, কোথাও একটা ভুল হয়েছে। রনের হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিল। তারপর সেটা আলোর সামনে এমনভাবে তুলে ধরলো যেন জলছাপ দেখছে। কোনো সুস্থ মাথার লোক রনকে কখনোই প্রিফেক্ট বানাবে না। যমজ ভাইরা হ্যারির দিকে তাকালো। ফ্রেড বলল, তোমার ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত ছিলাম। এমনভাবে বলল যেন ওর প্রিফেক্ট হওয়ার ব্যাপারে হ্যারির হাত আছে। জর্জ বলল, আমরা জানতাম ডাম্বলডোর তোমাকে বেছে নেবেন। ফ্রেড বলল, ট্রি উইজার্ড আর অনেক স্কুলের পাগলরা মনে হয় তোমার বিরুদ্ধে ছিল। রন স্কুলের প্রিফেক্ট হয়েছে। মা খবরটা শুনে আনন্দে লাফিয়ে উঠবেন। আমার বিশ্বাস হয় না। প্রিফেক্ট? রন, ভাবতে পারছি না। জর্জ রনের দিকে হগওয়ার্টস থেকে পাঠানো স্কুলের ব্যাজটা এমন এক মুখ করে ছুঁড়ে দিল যেন ব্যাজটায় সংক্রামক রোগের জীবাণু মাখানো আছে। রন মাটি থেকে ব্যাজটা তুলে নিয়ে সেটার দিকে বেশ খানিকটা সময় তাকিয়ে থেকে হ্যারির দিকে এমনভাবে তাকালো যেন একমাত্র হ্যারি আসল না নকল যাচাই করতে পারবে। হ্যারি ব্যাজটা নিল। লায়নের ওপর একটা বিরাট পি সুপার ইম্পোস্ট করা। প্রথম যখন ও হগওয়ার্টসে গিয়েছিল তখন পার্সির বুকে এরকম একটা ব্যাজ আটকানো দেখেছিল। বন্ধ দরজাটা দরাস করে খুলে গেল। ঝড়ের মতো ঢুকলো হারমায়োনি। মুখ চোখ লাল, মাথার চুল উড়ছে। ওর হাতে একটা এনভেলপ। সত্যি তুমি পেয়েছো? হ্যারির হাতে ব্যাজটা দেখতে পেয়ে আনন্দে হারমায়োনি চিৎকার করে উঠল। আমি জানতাম। ও উত্তেজিতভাবে হাতের খামটা দুলিয়ে দুলিয়ে বলল, হ্যারি, আমিও পেয়েছি। হ্যারি সঙ্গে সঙ্গে ব্যাজটা রনের হাতে দিয়ে বলল, আমি না, রন পেয়েছে, আমি না। রন? হারমায়োনি মুখের ভাব বদলে বলল, মানে তুমি ঠিক বলছো? রন হারমায়োনির দিকে তাকাতেই ওর মুখটা আরও লাল হয়ে গেল। অবিশ্বাসের ছায়া নেমে এলো। চিঠিতে আমার নাম লেখা আছে, রন বলল। হারমায়োনির মুখটা চুপসে যাওয়া উচিত নয়, তবু রন প্রিফেক্ট হয়েছে শুনে চুপসে গেল। তো করে বলল, আমি রন সত্যি? জর্জ সম্মতিসূচক ভঙ্গিতে বলল, অভাবনীয়। মিসেস উইজলি ঘরে ঢুকলেন। ওর হাতে ইস্ত্রি করা অনেক পোশাক। যিনি বলছে বুক লিস্ট শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি। কথাটা বলার পর মেঝেতে পড়ে থাকা খামগুলোর দিকে চোখ পড়ল। তারপর বিছানার কাছে গিয়ে জামা কাপড়গুলো দুভাগ করে রাখলেন। তোমরা যদি আমাকে বুক লিস্টটা দাও তাহলে ডায়াগন আলাতে গিয়ে বইগুলো কিনে আনতে পারি। এই ফাঁকে তোমরা সব জিনিসপত্র গুছিয়ে বাঁধাছাঁধা করে ফেলো। রন, তোমার আরও কিছু পাজামা আনতে হবে। এগুলো কম করে 6 ইঞ্চি ছোট হয়ে গেছে। দেখছি দিনে দিনে তুমি কলা গাছের মতো লম্বা হয়ে উঠছ। হ্যাঁ, বলো কী রং তোমার পছন্দ? জর্জ একটু যেন ব্যঙ্গ করে বলল, ওর ব্যাজের সঙ্গে মানানসই লাল আর গোল্ড রঙের নিয়ে এসো। ম্যাচ করা? কার সঙ্গে মানানসই?
মিসেস উইজলি রনের কাপড় জামার ওপর একজোড়া মেরুন রঙের মোজা রাখতে রাখতে বললেন, ওর ব্যাজ। ফ্রেড বলল, জানো না ও একটা সুন্দর চকমকে ব্যাজ পেয়েছে? মিসেস উইজলি পাজামা কেনা নিয়ে ভাবছিলেন, তাই ফ্রেডের কথাটা কানে গেল না। ও কিন্তু রন, তুমি ব্যাজ পেয়েছ? কথাটা শুনে রন ব্যাজটা তুলে ওদের সামনে ধরল। হারমায়োনির মতো মিসেস উইজলিও আনন্দে খুব জোরে হেসে উঠলেন। আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি পারছি না। ও রন, তুমি প্রিফেক্ট হয়েছ? সত্যি ভাবতে পারছি না। একজন প্রিফেক্ট? তার মানে আমাদের পরিবারের সকলেই? তারপর দুহাত দিয়ে ছোট ছেলেকে জড়িয়ে ধরলেন। দাঁড়াও, তোমার বাবাকে জানাতে দাও। রন, সত্যি তোমার জন্য আমার গর্বে বুক ফুলে উঠছে। কি দারুণ খবর! দেখো, তুমি শেষ পর্যন্ত স্কুলের হেড বয় হবে, বিল আর পার্সের মতো। প্রিফেক্ট হচ্ছে সিঁড়ির প্রথম ধাপ। আমাদের দারুণ দুশ্চিন্তার মধ্যে কি আনন্দের সংবাদ! আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। ফ্রেড আর জর্জ মিসেস উইজলির পেছনে দাঁড়িয়ে ক্রমাগত হাঁ ও হু শব্দ আর মুখ বিকৃতি করতে লাগলো। মিসেস উইজলি সেদিকে দৃষ্টি নেই। রনকে আদর করা যেন শেষ হয় না। চুমুতে চুমুতে ওর মুখ গলা ভরিয়ে দিল। রনের গালটা ব্যাজের লাল টুকটুকে রঙের চাইতে বেশি লাল হয়ে গেল যেন। মাম্মা, ছাড়ো না মা। রন মায়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলল। উইজলি রনকে ছেড়ে দিয়ে বললেন, রন, এখন তোমাকে কি দেয়া যায় বলো? আমরা পার্সিকে একটা প্যাঁচা দিয়েছিলাম, কিন্তু তোমার কাছে তো একটা ছোট প্যাঁচা রয়েছে। কি বললে মাম? রন এমনভাবে বলল যেন ওর কানে কিছুই ঢোকেনি। তোমাকে তো একটা পুরস্কার দিতে হবে, তা নতুন অ্যাক্সেট রোপস কেমন হবে? ফ্রেড অপছন্দের সুরে বলল, কেন, ওর তো আছে। একটু নতুন করাই। চার্লির পুরনোটা তো মরচে ধরে গেছে। নয়তো একটা নতুন ইঁদুর। তুমি তো ইঁদুর ভালোবাসো। রন বলল, মা, আমাকে একটা নতুন ঝাড়ু দিও। মিসেস উইজলি নীরব রইলেন। হাতলওয়ালা ঝাড়ুর দাম একটু বেশি। খুব দামি নয়, কম দামের হলেও হবে। কথাটা শুনে মিসেস উইজলি হাসলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। বাড়ির জন্য একটা দরকার। যখন মার্কেটে যাব দুটো কিনে আনবো। আচ্ছা, এখন চলি। তোমার ট্রাঙ্কে সব কিছু ঠিকমতো গুছিয়ে নিতে ভুলবে না। ওহ, তুমি তো প্রিফেক্ট, তোমাকে বলতে হবে কেন? রনের গালে আরও একটা স্নেহচুম্বন দিয়ে মিসেস উইজলি চলে গেলেন। রন, তোমার গালে একটা চুমু খেতে পারি? ফ্রেড হাসতে হাসতে বলল। ওরা দুজনে রনকে নানারকম টিচ করার পর ঘর থেকে চলে গেল। ফ্রেড জর্জের হাসির শব্দ হারমায়োনি ঘরের ভেতর থেকে শুনতে পেল। হারমায়োনি বলল, রন, ওদের বোধহয় একটু হিংসে হয়েছে। রন বলল, আমার তো মনে হয় না। ওরা সবসময় বলে একমাত্র বোকারাই প্রিফেক্ট হয়। যাকগে, যা বলে বলুক। ওরা কখনো নতুন ঝাড়ু পায়নি, আমি তো পাচ্ছি। মনে হয় ঝাড়ু পাচ্ছি বলে একটু হিংসে করছে না। কথাগুলো বলে রন ঘর থেকে চলে গেল। হ্যারির ইচ্ছা করল না হারমায়োনির দিকে তাকায়। ও নিজের খাটের কাছে গিয়ে মিসেস উইজলি রেখে যাওয়া কাঁচা ইস্ত্রি করা কাপড় ওই ঘরের এক কোণে রাখা ট্রাঙ্কে ভরতে লাগলো। হ্যারি, হারমায়োনি স্বাভাবিকভাবে বলল, আমার খুব ভালো লাগছে রন প্রিফেক্ট হওয়াতে। ব্রিলিয়ান্ট। হ্যারি বলল, ধন্যবাদ হ্যারি। হারমায়োনি বলল, তোমার প্যাঁচাটা ধার দিতে পারবে? আমি বাবা মাকে ভালো খবরটা দেব। খবরটা শুনে ওরা খুব খুশি হবেন। না না, কোনো অসুবিধা হবে না। হ্যারির তখনও গলায় আনন্দের রেশ। ঠিক আছে, নিতে পারো। হারমায়োনি হেডউইগের কাছে গেলে হ্যারি ট্রাঙ্কটা গোছাবার ভান করতে লাগলো। হারমায়োনি নিঃশব্দে হেডউইগকে নিয়ে চলে গেল। হ্যারি ওর বিছানায় শুয়ে পড়ে অন্যমনস্ক হয়ে আলমারির দিকে তাকিয়ে রইল। ও ভুলে গেছে, একেবারেই ভুলে গেছে। প্রিফেক্ট চয়ন করা হয় পঞ্চম বর্ষে। এদিন ও স্কুল থেকে বহিষ্কারের ব্যাপারে এত ব্যস্ত আর ভাবনায় ছিল, অন্য কিছু ওর মাথায় ঢোকেনি। কে যেন ওর মনের ভেতর থেকে বলল, না, চয়ন ঠিক হয়নি। হ্যারি দু হাতে মুখ ঢাকল। ও যদি জানতো প্রিফেক্ট ব্যাচ পাঠানো হয়েছে, তাহলে সেটা ওর জন্য আসতো, রনের জন্য নয়। এর জন্যই কি ও ম্যালফার মতো উদ্ধত হয়েছে? ও কি অন্যদের চেয়ে নিজেকে সুপিরিয়র মনে করছে? সত্যিই কি ও মনে করছে রনের চেয়ে উচ্চতর?
না। ওর মনের ভেতর থেকে ছোট কথাটা বেরিয়ে এলো। আমি কুইডিচ খেলায় শ্রেষ্ঠ, কিন্তু অন্য কোনো বিষয় নয়। হ্যারি মেনে নেয় সত্যটা। পড়াশোনায় রন ওর চেয়ে ভালো, কিন্তু অন্যদিকে অ্যাডভেঞ্চার, রন হারমায়োনির সঙ্গে দুঃসাহসিক অভিযান। আবার মনের মধ্য থেকে বলল, হ্যাঁ, রন আর হারমায়োনি আমার বন্ধু, ওরাই তো সবসময় আমার সঙ্গে থাকে। না, সবসময় না। কুরিলের সঙ্গে তো ও একাই লড়াই করেছিল। ওরা তো রিডিও আর বাসিলিস্কের মুখোমুখি হয়নি, ও একাই লড়েছিল। প্রাইভেট ড্রাইভে ডিমেন্টরদের সঙ্গে লড়াই, সেখানেও তো ও একা মোকাবেলা করেছিল। ওরা তো আমার সঙ্গে কবরস্থানে ছিল না, যে রাতে ভোল্ডেমর্ট ফিরে এসেছিল। আমি ওদের চেয়ে অবশ্যই অনেক বেশি করেছি। আবার মনের ভেতর গুঞ্জন করে উঠল, হতে পারে, হতে পারে। বিপদসংকুল কাজ করলেই কি ডাম্বলডোর কে বা কারা প্রিফেক্ট হবে সেটা ঠিক করবেন? হয়তো উনি আরও অন্য কারণে ঠিক করেন। রনের মধ্যে এমন কিছু আছে যা তোমার নেই। হ্যারি নিজের মনে হেসে উঠল। তারপরই ওর শরীরটা দুর্বল দুর্বল মনে হলো। রন অবশ্যই ডাম্বলডোরকে প্রিফেক্ট ব্যাজ দিতে বলেনি, সেটা পেয়েছে তার জন্য ওর তো কোনো অপরাধ নেই। পৃথিবীর মধ্যে রনের প্রিয় বন্ধু হচ্ছে হ্যারি, ব্যাজ পায়নি বলে মুখ গোমরা করে থাকতে হবে? ওর দুই ভাইয়ের সঙ্গে এক হয়ে ঠাট্টা করতে হবে? ও ব্যাজ পায়নি বলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে ফেলবে? ঠিক সেই সময় ও সিঁড়িতে রনের পদশব্দ শুনতে পেল। ও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের চশমাটা ঠিক করে নিল। রন ঘরে ঢুকতেই মুখে হাসি ফুটিয়ে তুলল। রন হাসতে হাসতে বলল, ওকে ধরেছি, ও বলছে এবারে ও নিজে যাবে। হ্যারি বলল, উত্তেজিত হবে না। নিজের গলার স্বাদ শুনে হ্যারি নিজেই আশ্চর্য হয়ে গেল। রন, তুমি প্রিফেক্ট হয়েছ, তাই আমি খুব খুশি হয়েছি। রনের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। বলল, কখনো স্বপ্নেও ভাবিনি আমি প্রিফেক্ট ব্যাজ পাবো। আমি ভেবেছিলাম তুমিও পাবে। না, আমি অনেক অপ্রিয় গোলমেলে কাজ করেছি। ছাড়ো তো ওসব কথা, হাতে সময় নেই। ট্রাঙ্ক গুছিয়ে নিতে হবে। মিসেস উইজলি প্রায় 6টার সময় ডায়াগন এলি থেকে কেনাকাটা করে ফিরলেন, হাত ভর্তি বই আরও অনেক কিছু। রন দৌড়ে গিয়ে মার হাত থেকে প্যাকিং কাগজে মোড়া লম্বা প্যাকেটটা নিল। রনের জিনিস এসে গেছে। শোনো, এখন ওটা খুলবে না। ডিনার খেতে কিছু লোকজন আসছেন, তোমরা সবাই নিচে এসো। কিন্তু যেই মিসেস উইজলি ঘরের বাইরে গেল, রন কাগজটা ছিঁড়ে ফেলল। ঝাড়ুটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বেসমেন্টে কিচেনে ডিনার টেবিলে মিসেস উইজলি লাল অক্ষরে বড় বড় করে ব্যানারে লিখেছে, অভিনন্দন, রন ও হারমায়োনি নতুন প্রিফেক্ট। দীর্ঘ ছুটির দিনে হ্যারি এই প্রথম মিসেস উইজলিকে খুব খুশির মেজাজে দেখল। মিসেস উইজলি ছেলে মেয়েদের বললেন, প্রথমে আমি ভেবেছিলাম ছোটোখাটো একটা পার্টি ডিনার হবে না। তোমাদের বাবা আর বিল এখনই এসে পড়বেন। রন, আমি দুটো প্যাঁচা পাঠিয়েছিলাম। খবরটা পেয়ে সকলেই দারুণ খুশি। ফ্রেড চোখ ঘোরালো। সিরিয়াস, লুপিন, টংস আর কিংসলে শ্যাকলবোল্ট অনেক আগে এসে গেছে। হ্যারি বাটারবিয়ারের বোতল খোলার পরই ম্যাড আই মুডি এসে গেলেন। আহা অ্যালাস্টর, তুমি এসে গেছো, খুব খুশি হলাম, মিসেস উইজলি হাসতে হাসতে বললেন। ম্যাড আই কাঁধ ঝাঁকুনি দিয়ে ভ্রমণের আলখেল্লাটা খুলছেন, সেই সময় মিসেস উইজলি বললেন, বেশ কিছুদিন থেকেই তোমার খোঁজ করছি। আমাদের ড্রয়িং রুমে একটা তালাবদ্ধ রাইটিং ডেস্ক আছে, দেখে দিতে পারবে ওর ভেতরে কি আছে? আমরা ওটাকে ভেঙে খুলিনি, যদি কিছু নোংরা জিনিসপত্র থাকে। কোনো অসুবিধা নেই মলি। মুডির ইলেকট্রিক নীল চোখ ওপর দিকে উঠে কিচেনের সিলিং এর দিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুম? মুডি গর্জে উঠলেন। চোখের তারা ছোট হয়ে গেল। ঘরের কোনায় সেই ডেস্কটা আছে? ও হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, ওটা বোগার্ট। তুমি কি চাও আমি ওপরে গিয়ে ওটা খুলে দিই মলি? না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি পরে নিজে করে নেব। মিসেস উইজলি বাধা দিয়ে বললেন, ড্রিঙ্ক শেষ করো, আমরা ছোটোখাটো আনন্দ উৎসব করতে চাই।
আসলে মিসেস উইজলি লাল কালিতে লেখা ব্যানারটা দেখালেন। আমাদের পরিবারের চতুর্থ প্রিফেক্ট। উইজলি রনের মাথার চুলে হাত বুলালেন। প্রিফেক্ট, তাই নাকি? মুডির স্বাভাবিক চোখ রনের দিকে আর অন্যটা বনবন করে ঘুরতে লাগলো। হ্যারির দারুণ অস্বস্তি হতে লাগলো। চোখের দৃষ্টি মাঝে মাঝে ওর ওপর, তারপর সিরিয়াস আর লুপিনের ওপর। মুডি বললেন, সুন্দর, অভিনন্দন। ওর স্বাভাবিক চোখ তখনও রনের দিকে। শাসনকর্তারা মাঝে মাঝে এমন সব কাজ করে বসে যে সামলানো দায় হয়ে ওঠে। কিন্তু আমার মনে হয় ডাম্বলডোর মনে করেন তুমি সব বড় বড় বিপদ আপদ বা ওই রকম কিছু ঠিক সামলে নেবে। তা না হলে তোমাকে কিছুতেই প্রিফেক্ট করতেন না। রন মুডির মতামত শুনে হকচকিয়ে গেল। জবাব দেওয়ার প্রয়োজন হলো না। ঠিক সেই সময় ওর বড় ভাই আর মিস্টার উইজলি ঘরে ঢুকলেন, সঙ্গে মুন্ডানগাস। রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু এত ভালো মেজাজে ছিলেন যে চুপ করে রইলেন। মুন্ডানগাসের চিরচরিত স্বভাব মতো গায়ের বিরাট ওভারকোট ভালো করে পরেওনি। কোটটা খুলে রাখার অনুরোধ না রেখে মুডির বেড়াতে যাবার ক্লোকের মতোই গায়ে জড়িয়ে রাখল। মিস্টার উইজলি বললেন, তাহলে শুরু করা যাক। সকলের হাতে ড্রিঙ্কস। কথাটা বলে উইজলি বড় গ্লাসটা তুলে বললেন, রন আর হারমায়োনি, দুই নতুন গ্রিফিন্ডর প্রিফেক্টস। রন আর হারমায়োনি সবাই ওদের উদ্দেশ্যে পান করার জন্য খুব খুশিতে ভরপুর। ওরাও হাততালি দিল। টঙ্কস হ্যারির পেছনে এসে বলল, আমি স্কুলে কখনো প্রিফেক্ট হইনি। সকলেই তখন টেবিলে রাখা খাবার নেয় ব্যস্ত। টঙ্কসের টমেটো রঙের চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে, দেখতে অনেকটা জিনির বড় বোনের মতো। হেসে হেসে বলল, আমার হাউজের হেড বলতো আমার কিন্তু প্রয়োজনীয় ট্যালেন্ট নেই। যেমন জিনি সেদ্ধ আলু বাঁচতে বাঁচতে বলল, কারো কথাবার্তা শুনি না, নিজের মর্জিতে চলি। জিনি হেসে উঠল। হারমায়োনি হাসবে কি হাসবে না ভেবে পায় না। এড়িয়ে যাবার জন্য একটা বড় গ্লাস ভর্তি বাটার বিয়ার নিয়ে চুমুক দিল। হারমায়োনির পিঠে চাপড় মেরে জিনি বলল, সেটা আপনার ব্যাপার। সিরিয়াস হ্যারির পাশে বসেছিলেন। ও যেমন হো হো করে হাসে তেমনইভাবে হেসে উঠলেন। কেউ চেষ্টা করেও আমাকে প্রিফেক্ট বানাতে পারেনি। আমি জেমসের সঙ্গে বেশিরভাগ সময় আড্ডা দিয়ে কাটিয়েছি। লুপিন অবশ্য খুব ভালো ছেলে ছিল, ব্যাজও পেয়েছিল। লুপিন বললেন, আমার মনে হয় ডাম্বলডোর হয়তো আশা করেছিলেন আমি চেষ্টা করলে আমার বন্ধুবান্ধবদের কিছুটা অন্তত রাশ টানতে পারবো। সত্যি অকপটে স্বীকার করছি, আমি ভীষণভাবে হেরে গিয়েছিলাম। হ্যারি মেজাজ হঠাৎ চাঙ্গা হয়ে গেল। ওর বাবাও তো প্রিফেক্ট হতে পারেনি। সহসা ওর কাছে উইজলির দেওয়া পার্টি সজীব হয়ে উঠল। ও প্লেট ভর্তি খাবার তুলে নিল। যারা যারা পার্টিতে এসেছে তাদের সকলকেই ভীষণ প্রাণবন্ত ও অতি প্রিয় মনে হলো। রন ওর উপহার পাওয়া ঝাড়ুটা সম্বন্ধে উদ্দীপনার সঙ্গে বলতে লাগলো। অবশ্য সকলে যে ওর ঝাড়ু সম্বন্ধে শুনতে চায় তা নয়। হারমায়োনি লুপিনের সাথে বাড়িতে যারা কাজকর্ম করে অর্থাৎ এলফ, তাদের সম্বন্ধে গভীরভাবে আলোচনা করছিল। আমি মনে করি নাৎসি গুপ্ত সংগঠনের মতো ওদের আলাদা করে রাখা বোকামি। অনেকে জাদুকরদের সাংঘাতিক চিন্তাধারা, আমরা অন্যদের চাইতে শ্রেষ্ঠের মতো। মিসেস উইজলি আর বিল যথারীতি বিলের হেয়ার স্টাইলে তর্কাতর্কি চালাচ্ছেন। সত্যি বিল, চুল ছোট করে কাটলে তোমাকে ভালো দেখাবে, এটা বোঝো না কেন? হ্যারির মতামত চাইলে যেখানে মুন্ডাগাস আর ফ্রেড আর জর্জ আলোচনার মতো, হ্যারি সেদিকে এগিয়ে গেল। হ্যারিকে দেখে মুন্ডানগাস চুপ করে গেল, কিন্তু ফ্রেড চোখ টিপে হ্যারিকে কাছে আসতে বলল। ও মুন্ডানগাসকে বলল, আরে না না, আমরা হ্যারিকে বিশ্বাস করতে পারি, ও আমাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষক বলতে পারে। জর্জ বলল, এই দেখো ডান্স আমাদের জন্য কি এনেছে। জর্জের হাতে শুকনো মটরশুটির মতো কালো কালো দানা, দানাগুলো থেকে খড়খড় শব্দ হচ্ছে। যদিও মুন্ডানগাস হাত নাড়াচ্ছে না। জর্জ দানাগুলো দেখতে দেখতে বলল, ভেনোমাস টেন্টাকুলা বীজ, এগুলো আমাদের স্ক্রিভিং স্নেক পক্সের জন্য দরকার, কিন্তু তৃতীয় পর্যায়ের নন ট্রেডেবল সাবস্ট্যান্স, তাই এগুলো ধরে রাখতে সামান্য অসুবিধা হচ্ছে। ফ্রেড বলল, দাম তাহলে 10 গ্যালিয়ন্স, কি বলেন দাম? মুন্ডানগাস ওর ঝুলে পড়া লাল চোখ দুটো বড় বড় করে বলল, অনেক ঝঞ্ঝট করে আমাকে এগুলো জোগাড় করতে হয়েছে। শোনো, আমি 20 নার্সের নিচে দিতে পারবো না। ফ্রেড হ্যারিকে বলল,
বুঝলে, ডান্স বেশ মজার মজার কথা বলতে ভালোবাসে। জর্জ বলল, ওর চেয়ে মজার জোক হলো 6 সিকেল 1 ব্যাগ পাখির পালক কেনা। সাবধানে কথা বলো তো, হ্যারি ওদের সতর্ক করে দেয়। ফ্রেড বলল, কেন? মাত্র রনের প্রিপেক্ট হওয়ানি সকলের সঙ্গে খুব মজা করে চলেছেন। হ্যারি বলল, সে কথা নয়, দেখতে পাচ্ছ না মুড়ি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। হ্যারি চুপি সেরে আঙুল দিয়ে দেখালো। মুন্ডান্স গাছ হকচকিয়ে পেছনে তাকালো, তারপর বলল, ঠিক বলেছ তোমরা, বেশ 10ই চলবে, অবশ্য যদি তোমরা তাড়াতাড়ি নাও। মুন্ডান গাছ ওর পকেট খালি করে হাত বাড়িয়ে টেবিলের খাবারের দিকে তাকালে ফ্রেড দারুণ খুশিতে উপচে পড়ে বলল, চিয়ার্স হ্যারি, এগুলো দোতলায় নিয়ে গেলে ভালো হয়। ওরা উপরে চলে গেলে হ্যারি খুব চিন্তায় পড়ে গেল। ফ্রেড জর্জ ওদের যোগ সব ব্যবসা শুরু করলে কোথা থেকে ওরা অর্থ পেল তা মিস্টার আর মিসেস উইজলি জানতে চাওয়া স্বাভাবিক। হ্যারি ওদের অর্থ দিয়ে সাহায্য করেছে জানতে পারলে পার্সিকে নিয়ে যে পরিবারের গোলমাল হচ্ছে তা আবার হবে না তো। হ্যারিকে ওরা নিজের ছেলেদের মতো ভালোবাসে, সেক্ষেত্রে ওদের সঙ্গে জড়িত থাকা কি ঠিক হবে? কারণ ওরা চায় না ফ্রেড জর্জ ওই রকম আজে বাজে কাজ করে সময় ও অর্থ ব্যয় করুক। ওরা চলে গেলে হ্যারি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। কেমন যেন একটা অপরাধ বোধ সমস্ত শরীরকে ঘুলিয়ে দিল। ঠিক সেই সময় কে যেন ওর নাম উচ্চারণ করল। কি যেন ভীষণ কোলাহল হট্টগোলের শব্দ ভেদ করে কিংসলে স্কেলবোর্ডের গভীর গলা ওর কানে এলো। আচ্ছা, ডাম্বেলডোর কেন পটারকে প্রিফেক্ট করলেন না? নিশ্চয়ই তার নিজস্ব কোনো কারণ থাকতে পারে, লুপিন বলল। কিংসলে হাল ছাড়লেন না, বললেন, করলে ছেলেটা নিজের উপর আস্থা বাড়ত। আমি হলে তো তাই করতাম, বিশেষত যখন ডেইলি প্রফেট কয়েকদিন অন্তর অন্তর ওর বিরুদ্ধে লিখে চলেছে। হ্যারি অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল। ও চাই না লুপিন কিংসলে জানতে পারুক ও তাদের কথা শুনছে। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। পার্টি সম্বন্ধে ওর আনন্দ উবে গেছে, ইচ্ছে হলো ওর ঘরে গিয়ে শুয়ে পড়ে। ম্যাডাই মুড়ি তখন একটা চিকেন লেগ নাকের কান ডগায় এনে পরীক্ষা করছিলেন তাতে কোনো বিষ আছে কি না। তারপর দাঁত দিয়ে সামান্য অংশ ছিঁড়ে নিলেন। রন টমসকে স্প্যানিশ ওক কাঠ দিয়ে হাতল তৈরির ব্যাপার বলছিল তাতে অ্যান্টিজেনিক্স বার্নিশ করা আছে, আর আছে ভাইব্রেশন কন্ট্রোল। মিসেস উইজলি বড় দেখে একটা হাই তুললেন। আচ্ছা, আমি যাবার আগে বোগার্ডের সঙ্গে বোঝাপড়া করে নেব। ঠিক আছে, শুভরাত্রি হ্যারি। মিসেস উইজলি চলে গেল। হ্যারি ভাবল, মিসেস উইজলি পিছু পিছু সকলের দৃষ্টি এড়িয়ে চলে গেলে ভালোই হতো। মুড়ি বলল, শরীর ভালো নেই পটার? পটার মিথ্যে বলল, খুব ভালো আছে। মুড়ি ওর কোমরে বাঁধা ফ্লাক্স থেকে এক ঢোক মদ্যপান করলেন, তারপর ওর ইলেকট্রিক নীল বাঁকা চোখে হ্যারির দিকে তাকিয়ে বললেন, এদিকে এসো, আমার কাছে একটা জিনিস আছে, সেটা তোমাকে দেবো, তোমার ভালো লাগবে। কথাটা বলে ওর আলখিলের ভেতরের পকেটে প্রায় ছেঁড়াখোড়া ঝাপসা হয়ে যাওয়া একটা অতি পুরনো জাদু খেলা দেখানোর ফটো দেখালো। মুড়ি জোরে জোরে বলল, অরিজিনাল অর্ডার অফ ফিনিক্স। গত রাতে যখন আমি আমার একটা অদৃশ্য হয়ে যাবার ক্লক খুঁজছিলাম তখন এটা পেলাম। পদ্মর এমন অভদ্র, এটা আমাকে ফেরত দেয়নি, ভেবেছিল লোকেদের এটা দেখে ভালো লাগবে। হ্যারি মুড়ির হাতে থেকে ফটো নিল, দেখলো কিছু লোক ভিড় করে ওকে দেখতে হাত নাড়াচ্ছে, কেউ কেউ তাতে চশমা খুলে ওর দিকে তাকিয়ে আছে। হ্যারি চিনতে পেরেছে, তাও অনাবশ্যকভাবে ফটোতে একটা আঙুল দিয়ে নিজেকে দেখিয়ে বলল, চিনতে পারছো, এটা আমি। মুড়ির কোনো সন্দেহ নেই, যদিও ফটোতে ওর মাথার চুল সামান্য ধূসর আর নাকটা ঠিকই আছে। এই যে দেখছো আমার পাশে, কে বলো তো? ডাম্বেলডোর। ওর পাশে ডিফেলাস ডিগল, আর এর হচ্ছে মার্লিন ম্যাকনিন। বেচারে মেয়েটি, ছবিটি তোলা 2 সপ্তাহ পরে কেউ ওকে মেরে ফেলেছে, তারপর ওর পরিবারের সকলকে মেরে ফেলেছে। এরা দুইজন ফ্র্যাঙ্ক আর অ্যালিস লংবটম। ফটোতে অ্যালিস লংবটমকে দেখে ওর পেটে ব্যথা করতে লাগলো। ওর সঙ্গে সাক্ষাৎ পরিচয় না হলেও ওর মুখটা হ্যারির খুবই পরিচিত, বন্ধুত্ব মাখা মুখে ভাব। শুনেছে ওর মুখটা অবিকল ওর ছেলে নেভিলের মতো ছিল। মুড়ি ভেঙে ভেঙে বলতে লাগলো, বেচারা, ওদের যা ঘটেছিল তাতে সরে যাওয়া ভালো হয়েছে। আর এটা হচ্ছে অ্যামেলাইন ফান্স, তুমি ওকে দেখেছো। আর এই লুপিন, অবশ্যই চিনতে পারছো, ভেনজি ফেনউইক। ও দেখছি রয়েছে, কে জানে এখন কোথায়। ফটোগ্রাফারের দোষে অনেকেই পেছনে রয়েছে, ওরা সামনে এসে দাঁড়ালে পারত। এই দেখো, এডগার বোনস, অ্যামেলিয়া বোনসের ভাই। ওর পরিবারে আর কেউ নেই। এডগার খুবই ভালো জাদুকর ছিল। স্টার্গিস পডমোর, হে ঈশ্বর, আমাকে অন্ধ করে দাও, ওকে খুব কম বয়সে দেখাচ্ছে। ক্যারাডক ডিয়ার বর্ন হঠাৎ উধাও হয়ে গেছে দুর্ঘটনার 6 মাস পরে।
ব্লিমে। ওকে আর খুঁজে পাওয়া যায়নি। হ্যাগ্রিড আজও এমনই দেখতে আছে। এলফিয়াস ডোগে, তুমি নিশ্চয়ই ওকে দেখেছো। ওই বোকার মতো টুপি পরা। আমি ভুলতে চাই। গিডিয়ন পেয়োটো পাঁচটা রক্তচোষাদের দেতিতার ওকে খতম করতে লেগেছিল, আর ওর ভাই ফেড এন ওদের সঙ্গে দারুণ বীরের মতো লড়াই করেছিল। পাশে দাঁড়াও, একটুও নড়বে না। ফটোর ছোট ছোট লোকরা কুনুই দিয়ে পরস্পরকে গোদা মারতে থাকে। পেছনে যারা ছিল তারা এগিয়ে আসতে চায় যেন। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা অ্যাভারফোর্থ, ডাম্বেলডোরের ভাই। জীবনে ওকে একবারই দেখেছি, যাকে বলে শক্তিশালী পুরুষ। এ হচ্ছে ডোরকেস মেটোস। মেয়েটিকে ভোল্ডেমর্ট নিজের হাতে মেরে ফেলেছে। সিরিয়াস। ওর তখন মাথার চুল ছোট ছোট ছিল। ছবিটা দেখিয়ে ভাবছি তোমার হয়তো আগ্রহ থাকতে পারে। হ্যারি ফটোটা দেখতে দেখতে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে মনে হলো। ওর বাবা মা বসে রয়েছে বড় বড় চোখে, যেন ওর দিকে তাকিয়ে রয়েছেন তারা। ওয়ার্মটেলের পাশে বসে ওরা চোখ যেন অশ্রুতে ভরা। হ্যারি তাকে কখনো ভুলতে পারবে না, চিনতে পারবে না। বিশ্বাসঘাতক। ওই তো ভোল্ডেমর্টকে ওর বাবা মার গোপন আস্তানার সন্ধান দিয়েছিল, তাদের হত্যার সহায়তা করেছিল। কি ভাবছো? হ্যারি মুড়ি ছোট ছোট গর্ত আর কাটা দাগে ভর্তি মুখের দিকে তাকালো। মুড়ির মুখ দেখে মনে হয় ও হ্যারিকে হয়তো খুশি করতে পেরেছে। ঠিক আছে, হ্যারি বলল, হাসবার ব্যর্থ চেষ্টা করে। ও হ্যাঁ, মনে পড়েছে, কাল তো আমাকে হগওয়ার্টসে যেতে হবে। অনেক কাজ পড়ে আছে। ভাবতে চেষ্টা করলো কি করবে। সিরিয়াস বললেন, ওপরে তোমার কি কাজ আছে? ম্যাডাম মুডি ওর দিকে তাকালেন। হ্যারি কিচেন থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। কাউকে ডাকার সুযোগ দিল না। হ্যারি মুডির দেখানো ফটোটার আগেও ওর বাবা মার ছবি দেখেছে, কিন্তু বুঝতে পারছে না মুডির ছবি দেখার পর ওর মন এত বিষণ্ণ, এত চঞ্চল হয়ে উঠেছে কেন। ওয়ার্মটলকে ও অনেকবার দেখেছে, কিন্তু ফটো ছবিগুলো ওর দিকে এমনভাবে তাকায় কেন, যখন ওদের অনেকেই চেনে না, কেউ পছন্দ করবে না। ও রেগে গেলেও বাবা মাকে ঘিরে যারা রয়েছে সকলের মুখে হাসি। ফেনউই, যাকে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গিয়েছিল, গিভিয়ন প্রিয়টে বীরের মতো মৃত্যুবরণ করেছে। লং বটম পাগল বলে ওকে টর্চার করে মেরে ফেলা হয়েছে। ওরা তো কেউ আর ফিরে আসবে না। মুডি হয়তো ভাবছে জীর্ণ গ্রুপ ফটোটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু মুডি কি বুঝতে পারেনি হ্যারির কাছে ছবিটা খুবই বিরক্তিকর লেগেছে। প্রথম ল্যান্ডিংয়ে পা রাখার সঙ্গে সঙ্গে শুনতে পেল কে যেন ড্রয়িং রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হ্যালো, হ্যারি বলল। কোনো জবাব এলো না, কান্না বন্ধ হলো না। ও সিঁড়ির একসঙ্গে দুটো ধাপ লাফিয়ে লাফিয়ে উঠে ড্রয়িং রুমের দরজাটা খুলল। ও দেখলো একটি মেয়ে অন্ধকার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে, হাতে ওর জাদুদণ্ড। ফুপিয়ে ফুপিয়ে কান্নার সাথে সাথে ওর সমস্ত দেহটা কাঁদছে। ধুলোতে ভরা জীর্ণ কার্পেটের জানলা দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে। কেউ? রন? রন মৃত? হ্যারির বুকের ভিতরটা মনে হলো যেন শূন্য হয়ে গেছে। ও যেন ঘরের মেঝে থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। ওর ব্রেনে জমে বরফ শীতল হয়ে গেছে। রন মরে গেছে? না না, হতেই পারে না। কিন্তু রনকে তো ও এইমাত্র কিচেনে দেখে এসেছে। মিসেস উইজলি! ভীষণ জোরে হ্যারি চিৎকার করে উঠল। মিসেস উইজলি হাঁপাতে হাঁপাতে ঢুকে রনের দেখে ওর জাদুদণ্ড কাঁপা কাঁপা রনের মৃত্যুদেহের উপর বোলাতে বোলাতে অসম্ভব শব্দভেদে চিৎকার করে বললেন, রন! এ কেমন করে হলো? রনের মৃতদেহ একটু একটু রূপান্তরিত হয়ে গেল বিলের মতো। ও ঈগলের ডানার মতো দুহাত ছড়িয়ে শুয়ে পড়ল। ওর দু চোখে বিস্ফোরিত শূন্যতায় ভরা। মিসেস উইজলি আরো জোরে কেঁদে উঠলেন। অদ্ভুত, অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। ক্র্যাক! মিলসের মৃতদেহ বদলে গেল মিস্টার উইজলি। চোখে চশমা কাত হয়ে পড়ে আছে, ঠোঁটের এক কোণা থেকে রক্ত বেরিয়ে আসছে। ক্র্যাক! মৃতদেহ দেহ দুই ভাই। ক্র্যাক! পার্সির মৃতদেহ। ক্র্যাক! হ্যারির মৃতদেহ। হ্যারি মিসেস উইজলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, মিসেস উইজলি, এখনই এখান থেকে আপনি চলে যান। ব্যাপার কি? এত গোলমাল কিসের? লুপিন দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকে পড়ল। লুপিনের পর প্রায় একই সঙ্গে ঘরে ঢুকলেন সিরিয়াস। মুডি বললেন, অসম্ভব। হ্যারির মৃতদেহ অদৃশ্য হয়ে গেল। যেখানে ওর দেহে পড়েছিল সেখানটায় গোলাকার রূপালী বাষ্পের ঘিরে রইল। লুপিন তার জাদুদণ্ডটা ঘোরাতেই সোনার রূপালী বাষ্প ধোয়ার মতো উবে গেল। মিসেস উইজলি দুহাতে মুখ ঢেকে তীব্র স্বরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মলি!
লুপিন ওর কাছে গিয়ে বললেন, কেঁদো না। মিসেস উইজলি সান্ত্বনা পাবার জন্য লুপিনের কাঁধে মাথা রাখলেন। সিরিয়াস কার্পেটের প্যাচের দিকে তাকালেন। ওখানে বোগার্ট হ্যারির রূপ ধরেছিল। লুপিন হ্যারির দিকে তাকাতেই ও দৃষ্টি সরিয়ে নিল। লুপিন বলল, মলি, এসব বোগার্টের কাণ্ড, স্টুপিড বোগার্ট। হ্যারি, আমি দুঃখিত। কে জানে তুমি কি ভাবছো? মিসেস উইজলি বললেন। আমরা একটা বোগার্টের হাত থেকে বাঁচতে পারলাম না। হ্যারি হাসার চেষ্টা করে বলল, ওসব কথা ভাববেন না। মিসেস উইজলি আগের মতো কাঁদতে কাঁদতে বললেন, আমি আর আর্থার মরে গেলে বাকি ছেলে মেয়েরা বাঁচবে কেমন করে? পার্সিও আমাদের ভুলে গেছে। ওহ মলি, কবে থেকে তুমি শুনছো ভোল্ডেমর্ট ফিরে এসেছে? আমি তোমাকে এইটুকু বলতে পারি, তোমাদের কারোরও কোনো ক্ষতি হবে না। তুমি কি মনে করো তোমরা মরে গেলে তোমার ছেলে মেয়েরা তোমাদের কবরের পাশে গিয়ে অভুক্ত হয়ে মরে যাবে? হ্যারি ওর ঘরে চলে গেল। ফটোতে মা বাবার হাসি হাসি মুখের কথা মনে পড়ল। বোগার্টরা তাহলে রন, হারমিওনি ওদের মৃতদেহের রূপ ধারণ করেছে। কোনো সূচনা না দিয়ে ওর কপালে ক্ষত রাখতে জ্বালা করতে শুরু করলো। চুলকানি বন্ধ হলে ও ক্ষততে হাত বোলাতে লাগলো। মাথাটা কেটে ফেলবো, হ্যারি দৃঢ় স্বরে বলল। পাগলের প্রথম লক্ষণ। নিজের মাথায় নিজে কাটার কথা বলছে। দেওয়ালে টাঙানো একটা ফাঁকা ফ্রেম থেকে ধূর্ত কণ্ঠে কেউ বলল। হ্যারি সে কথা ভ্রুক্ষেপ করলো না। নিজেকে এই প্রথম যেন বয়স্ক মনে হলো। ভাবতে ওর আশ্চর্য লাগে, মাত্র 1 ঘন্টা আগেও তো ও যোগ সব আর প্রিফেক্ট ব্যাচ নিয়ে যোগ করছে, আর তারা নেই। ঘর ছেড়ে চলে আসার আগে ওর মুড়ির কথা কানে ভাসতে লাগলো। পার্সি সম্বন্ধে তুমি চিন্তা করবে না। গতবারের দেদিটাররা আমাদের চেয়ে বেশ গুণ বেশি শক্তি ছিল। আমাদের একটা একটা করে তুলে নিয়েছিল। এখন অর্ডার বানাবার পর সেই অবস্থা নেই। আমরা শক্তিশালী হচ্ছি। শুধু সময়ের অপেক্ষায় সমগ্র মিনিস্ট্রি আমাদের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চাইবে। আমি বলতে পারছি না এই সব ভোল্ডেমর্টের অনুগামীদের ক্ষমা করা যাবে কিনা।